রেশ টেনে আমি আসবো নজরুল ইসলামের কাছে। নজরুল স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমি যে আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম, কেন্দ্রীয় বাহিনী আসছে, ডিপ্লয়েড হচ্ছে, লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনী আনা হলো, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীকে যদি সঠিক পথ না দেখানো হয়, সঠিকভাবে ব্যবহার না করা হয়, সঠিকভাবে যেখানে পৌঁছানো দরকার সেখানে পৌঁছতে সাহায্য না করা হয়, তাহলে পরে সেই বাহিনী আদৌ এফেক্টিভলি কাজ করতে পারবে? যত লক্ষ কেন্দ্রীয় বাহিনী আসুক না কেন, একটাই দাবি, শান্তিপূর্ণ রক্তপাতহীন ভোট। বলুন স্যার। দেখুন, কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে এখানের অধিকাংশ লোকের কোনো সঠিক ধারণা নেই। কেন আমি বলছি, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ধরুন, এই যে বেলডাঙায় আপনারা দেখেছেন রেল অবরোধ, রাস্তা অবরোধ, যে কারণে হোক সেটা নিয়ে আমি আলোচনা করছি না। তো সেখানে যে অবরোধটা হলো সেটাকে তোলার প্রাথমিক দায়িত্ব কার? স্থানীয় থানা। আচ্ছা, সেই স্থানীয় থানার উপরে অবস্থা অনুযায়ী ডিএসপি বা এসডিপিও আছে, এসপি আছে, তারপরে অন্যান্য অফিসাররা আছে, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে। তো তারা এসে তাদেরকে অবরোধটা তুলতে বলা হয়। তারা যদি তুলে নেয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু তারা যদি অবরোধটা না তুলতে রাজি হয় এবং বল প্রয়োগ করে সরাতে হয়, তাহলে আপনার কাছে তো তাদেরকে সরিয়ে দেওয়ার মতো বল থাকতে হবে। থানায় যে পুলিশের সংখ্যা, তাদের দ্বারা সেটা যদি সম্ভব না হয় তাহলে কি করা হয়? দেখুন, কেন্দ্রীয় বাহিনী না, আমাদের রাজ্য সশস্ত্র বাহিনী আছে। রাজ্য পুলিশের 11টা স্টেট আর্ম পুলিশ ব্যাটালিয়ান আছে, 3টে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস আছে, এবং কলকাতা পুলিশের 8টা ক্যালকাটা আর্ম পুলিশ ব্যাটালিয়ান আছে। তো এখান থেকে লোকগুলোকে ওখানে পাঠানো হয়। কোথা থেকে পাঠানো হবে সেটা রাজ্যের পদস্থ অফিসাররা ঠিক করে। ওখানে পাঠানোর পর এই যে কেন্দ্রীয় বাহিনী হোক বা রাজ্যের বাহিনী হোক, তারা কিন্তু সিদ্ধান্ত নেয় না যে অবরোধটা তুলতে হবে, বা তুলতে হলেও বল প্রয়োগ করলে সেখানে লাঠি চালাতে হবে না, গ্যাস চালাতে হবে না, গুলি চালাতে হবে। সেই সিদ্ধান্তটা যদি সেখানে ম্যাজিস্ট্রেট থাকেন তিনি নেন, যদি ম্যাজিস্ট্রেট না থাকেন স্থানীয় যে সর্বোচ্চ পুলিশ অফিসার থাকেন তিনি নেন। এখন তিনি যদি সে রাজ্যের বাহিনী হোক বা কেন্দ্রীয় বাহিনী হোক তাদেরকে অবরোধটা নাই তুলতে বলেন, তাহলে তো অবরোধ উঠবে না। আমি বুঝতে পারলাম। তো আপনার ইলেকশন ডিউটিতে আমি যেটা দেখেছি, দেখুন, আমাদের দেশের ইলেকশনের আইন অনুসারে যে কোনো ক্যান্ডিডেট যে কোনো বুথে ঢুকে দেখতে পারে যে ভোট সেখানে ঠিকমতো হচ্ছে কিনা। কিন্তু আপনারাই চ্যানেলে দেখিয়েছেন যে প্রার্থী ঢুকতে যাচ্ছে বুথে, কিন্তু সেখানে রাজ্যের শাসক দলের গুন্ডা বদমাশরা বেআইনি জমায়েত করে তাকে আটকে দিচ্ছে। যেসব কথা বলছে আমি নাই বললাম। তো ওখানে যে অফিসার আছেন তারা এটা মনেই করছে না যে বেআইনি সমাবেশ, যেহেতু আগে যেমন 144 ধারা বলতেন, এখন 163 ধারা জারি আছে, অতএব এরকম বেআইনি সমাবেশ করতেই পারে না। তাদেরকে সেই অর্ডারটা তো আসতে হবে, সেই অর্ডারটা না এলে কি করা হবে? ওইটা খালি করতে হবে। ঠিক, সেটা তো খালি করছেই না, আবার তাদের সঙ্গে যে কেন্দ্র বাহিনী আছে তাদেরকেও খালি করতে বলছে না। ফলে ক্যান্ডিডেট আইন অনুসারে বুথে ঢুকতে পারছে না। আমি নিজে দেখেছি টিভিতে এটা, আপনাদের তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কি করে হবে স্যার? আমি বলছি বাহিনী দিয়ে ফেয়ার এবং ফ্রি ইলেকশন হয় না যদি না সেই বাহিনীদের এমন লোকের অধীনে দেয়া হয় যিনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে তাদেরকে ব্যবহার করবে। ঠিক স্যার। সেই জন্যে সবাগে দরকার যাকে রিটার্নিং অফিসার করছেন তিনি ফ্রি অ্যান্ড ফেয়ার হন। যাদেরকে আপনি প্রিজাইডিং, পোলিং এবং পুলিশ অফিসার নিযুক্ত করছেন তারা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিন্তু আপনি বলতে পারেন যে রাজ্যের সব অফিসার কেউই তো ফ্রি না। নির্বাচন কমিশনের যে ক্ষমতায় সেখানে কোনো বাধা নাই যে রাজ্যের অফিসারদেরকে নিয়োগ করতে হবে, ঠিক, রাজ্যের বাইরে থেকে অফিসার আসুক। স্যার, আমার কাছে একটা ব্রেকিং নিউজ আসছে, আমি প্রত্যেকের কাছে ডিবেটটা ওপেন আপ করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।